বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 2 জুন 2025। আমাদের বার কাউন্সিল প্রিলিমিনারি অফলাইন ব্যাচ 2026-এর 10ম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 10ম ক্লাস। আজকে আমরা আলোচনা শুরু করব ফৌজদারি কার্যবিধির সেকশন 99A বা 99 ক। আমাদের ফৌজদারি কার্যবিধির সেকশন 99 কতে বলছে যে সংবাদপত্র বা পুস্তক বা কোনো নথি বাজেয়াপ্ত করা। 99 ক ধারা অনুসারে নিম্নলিখিত ক্ষেত্রে গোল দিবেন সরকার। সরকার আন্ডারলাইন করবেন কোন মুদ্রিত সংবাদপত্র, পুস্তক বা কোনো দলিল বাজেয়াপ্ত বা ফরফিটেড ঘোষণা করতে পারে। কোন মুদ্রিত সংবাদপত্র মানে হলো যে আমরা যে সংবাদপত্রগুলো পড়ি, হার্ড কপি মুদ্রণ। পুস্তক তো এই যে পড়তেছি। আর কোন দলিল মানে যে কোনো ডকুমেন্ট। দলিল মানে যে জমির দলিল হইতে হবে এমন কোনো কথা নাই। আমরা কিছু কিছু মানুষ দলিল বলতে বুঝি যে জমির যে দলিল আছে সেই দলিল। আইনের ভাষায় কিন্তু কোনো পদার্থের উপরে কিছু লিখলেই সেটা দলিল। ইভেন আপনি যদি আপনার বুকের উপরও কারো নাম লিখেন, ওই বুকও একটা দলিল। বুঝতে পারছেন? তো আমাদের এই 99 কতে সরকার কিছু কিছু জিনিস বাজেয়াপ্ত করতে পারে, যেগুলো হলো সংবাদপত্র, পুস্তক বা দলিল। দেখেন, যা প্রকাশ করা দণ্ডবিধির 123 ক, 124 ক, 153 ক, 292, 295 ক, 505, এইগুলাতে আসলে কি আছে দ্বারাই শাস্তিযোগ্য আমি একটু বলি। দেখেন, 123 ক বা 24 ক, এই দুইটা মনে রাখবেন রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রদ্রোহিতা মানে যদি কেউ রাষ্ট্রদ্রোহিতামূলক কোনো সংবাদপত্র প্রকাশ করে, কোনো পুস্তক প্রকাশ করে, তাহলে সরকার ওটা কি করতে পারে? বাজেয়াপ্ত করতে পারে। 153 কতে আছে হলো শ্রেণী সময়ের মধ্যে বৈষম্য, মানে আপনি এমন কথা লিখছেন যে হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা বেঁধে যাওয়ার আশঙ্কা আছে, সেটা বাজেয়াপ্ত করতে পারে। 292-তে ধরেন অশ্লীল বস্তু। 295 কতে হলো ধর্ম অবমাননা রিলেটেড, ধর্ম অবমাননা সংক্রান্ত যদি কিছু কেউ লিখে রাখে। আমাদের লেখা হয় না, ইসলাম ধর্ম হিন্দু ধর্ম অনেক অবমাননা করে অনেক কিছু লেখে। 505 বা 505 ক এখানে আছে, মানে আপনি ক্ষতিকারক কার্য বা আপনি শান্তি ভঙ্গের উস্কানি দিচ্ছেন এরকম কোনো। তো আপনি জাস্ট মনে রাখবেন এই সকল ক্ষেত্রে, এই সকল মানে অপরাধ সংক্রান্ত কোন সংবাদপত্র, পুস্তক বাজেয়াপ্ত করতে পারে। যেটা গুরুত্বপূর্ণ সেটা দেখেন, যা প্রকাশ করা বাংলাদেশের বললেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, সংসদের স্পিকার বা প্রধান বিচারপতির জন্য মানহানিকর। কোন টিভি চ্যানেলে, কোন পুস্তকে, যদিও টিভি চ্যানেলের কথা এখানে বলে নাই, তারপরও ধরে নেওয়া যাবে সংবাদপত্র, পুস্তকে যদি রাষ্ট্রপতি নিয়ে নিয়ে বাজে কথা লেখে, মানহানিকর। প্রধানমন্ত্রী নিয়ে মানহানিকর কিছু লেখে, সংসদের স্পিকার নিয়ে যদি লেখে, প্রধান বিচারপতি নিয়ে যদি লেখে, তাহলে এই জিনিসগুলা আপনার কি করা যাবে? বাজেয়াপ্ত করতে পারে। কে পারে? সরকার। তারপরে দেখেন, যে কোনো বিষয় যেটা মারাত্মকভাবে অশ্লীল এবং কুৎসাজনক। আপনি এমন কিছু লিখেছেন যেটা মারাত্মকভাবে অশ্লীল এবং কুৎসাজনক, এমন কোন শব্দ বা দৃশ্যমান বিবৃতি, এটা বললেন শব্দ বা দৃশ্যমান বিবৃতি। দৃশ্যমান বিবৃতি মানে হলো যেটা দেখা যায়, কোনো ব্যক্তি বা ব্যক্তিদের কোনো আমলযোগ্য অপরাধ করতে উত্তেজিত করে বা করতে পারে। দৃশ্যমান বিবৃতির মধ্যে আমরা বিভিন্ন চ্যানেলের কথাও বলতে পারি। একটা সময় পর্যন্ত আমার দেশ পত্রিকাকে নিষিদ্ধ করা হয়েছিল, জানেন তো। তারপরে দিগন্ত টেলিভিশন এখন পর্যন্ত নিষিদ্ধ আছে। তো এইগুলা সরকারি, এগুলো আদালত করে না, এগুলো সরকার তার নির্বাহী আদেশ বলে করেছে। ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 99 ক। তসলিমা নাসরিনের বইকে নিষিদ্ধ করা হয়েছে, বাজেয়াপ্ত করা হয়েছে, ফরফেইটে। 99 ক। এবং এই কাজটা কে করবে? সরকার। এখন 99 কতে যদি কোনো কারোর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করা হয়, তাহলে অ্যাগ্রিড পার্সনের কি প্রতিকার আসলে আছে, সংক্ষুব্ধ ব্যক্তির কি প্রতিকার আছে? সে আসলে এই বাজেয়াপ্তির আদেশের বিরুদ্ধে হাইকোর্ট বিভাগে আবেদন করতে পারে। ব্র্যাকেটে লেখেন ধারা 99 খ। 99 খ, এই যে হাইকোর্ট বিভাগে যে আবেদন, এটা ব্র্যাকেটে লেখেন 99 খ। জি, 99 খ লিখেছেন?
99 ক ধারায় প্রদত্ত বাজেয়াপ্তির আদেশ বাতিল করার জন্য স্বার্থ সংশ্লিষ্ট যে কোনো ব্যক্তিকে কুল দিবেন 2 মাসের মধ্যে হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে। কয় মাসের মধ্যে? 2 মাসের মধ্যে আবেদন করতে হবে। অর্থাৎ যদি কারো পেপার পত্রিকা এগুলো বাজেয়াপ্ত করে, কোথায় এগুলো বাজেয়াপ্ত করে, তাহলে ওই সংক্ষুব্ধ পক্ষের পত্রিকার হলো আপিল ডিভিশন না, হাইকোর্ট বিভাগে আবেদন করা 99 খ ধারায় কত মাসের মধ্যে? 2 মাসের। বুঝতে পারছেন? আচ্ছা। আচ্ছা, এরপরে আমরা বিগত বছরের প্রশ্ন চলে আসি যে সরকার দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিওর 1898 এর কোন ধারা বলে অশ্লীলতার অভিযোগে কোনো পুস্তক বাজেয়াপ্ত করে? কত ধারা? বাজেয়াপ্ত করে হলো 99 এ। বাজেয়াপ্ত করে 99 এ। আর বাজেয়াপ্তের বিরুদ্ধে প্রতিকার কত ধারায়? 99 খ। যেটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ সেটা দেখেন যে 1 নাম্বার সেলফ প্র্যাকটিসের দেখেন, কোন সংবাদপত্র পুস্তক রাষ্ট্রপতি রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বা স্পিকারের জন্য মানহানিকর হলে, অশ্লীল হলে তা বাজেয়াপ্ত করে আদেশ দিতে পারে কে? সরকার। কত ধারায়? 99 ক। 2 নাম্বার দেখেন, সরকার কর্তৃক বাজেয়াপ্ত কোনো সংবাদপত্র পুস্তক দলিল কোনো স্থানে আছে কিনা তা তল্লাশি করার জন্য তল্লাশি পরোয়ানা জারি করতে পারে কে? এটা গতদিন পড়ছিলাম। গতদিন তল্লাশি পরোয়ানা পড়ছিলাম 96, 98, 99 ক আর 100। এর মধ্যে শুধু নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেটের ক্ষমতা আছে 98 ধারায়, আর বাকি ধারাগুলোতে ক্ষমতা আছে কার? বিচারক নির্বাহী। তাহলে যে পুস্তকটা ধরেন আমার দেশ পত্রিকা বাজেয়াপ্ত করতে, কিন্তু দেখা গেল আমার দেশ পত্রিকা গোপনে গোপনে প্রকাশিত হচ্ছে, বা তসলিমা নাসরিনের একটা বই বাজেয়াপ্ত করছে, এই বইটা গোপনে গোপনে কয়েকটা লাইব্রেরিতে বিক্রি হচ্ছে, তাহলে এইটা তল্লাশি করার জন্য যে কোনো ম্যাজিস্ট্রেট তল্লাশি পরোয়ানা জারি করতে পারে। কত ধারায়? 99 ক বা এ। বুঝছেন? তারপর সরকার কোনো সংবাদপত্র বা পুস্তক বাজেয়াপ্ত করার আদেশ দিলে তার বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। এই আখিনুর সাহেব, সরকার ধরেন গোপালগঞ্জের একটা পত্রিকা বাতিল করলো, এখন যার পত্রিকা বাতিল করলো তার প্রতিকার কি বলেন? আপিল না রিভিশন? রিভিশন। মিলন? যার পত্রিকা বাজেয়াপ্ত করলো তার প্রতিকার কি? আপিল না রিভিশন? কি তাই? কোথায়? তাহলে আখিনুর রিভিশন বললো কে? শুনেন, রিভিশন না, এটা হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে কতদিনের মধ্যে? 2 মাসের মধ্যে। বুঝছেন? আচ্ছা, সর্বশেষ 5 নাম্বার প্রশ্নটা দেখেন যে সরকার কোন সংবাদপত্র বা পুস্তক বাজেয়াপ্ত করার আদেশ দিলে উক্ত বাজেয়াপ্ত আদেশ বাতিলের জন্য কতদিনের মধ্যে হাইকোর্ট বিভাগে আবেদন করতে হবে? কতদিন? 2 মাস। এবং ব্যাখ্যাটা যদি একটু পড়েন, এমন সংবাদপত্র পুস্তকের স্বার্থ আছে এমন যে কেউ উক্ত বাজেয়াপ্ত আদেশ বাতিল করার জন্য আবেদন করতে পারে। স্বার্থ আছে এমন যে কেউ, এমন না যে সম্পাদক হতে হবে, যে কোনো ব্যক্তি হতে পারে। এখন আমরা গতদিন যে তল্লাশি পরোয়ানা পড়েছি, 93-তে হলো কোনো বস্তু বা দলিল, 98-তে হলো সার্চ অফ হাউস, কোন স্থান তল্লাশি বা অবৈধ জিনিসপত্র, 100-তে হলো বেআইনি ভাবে আটককৃত ব্যক্তি, আর এই 99 কতে হলো যে সরকার যে জিনিসগুলো বাজেয়াপ্ত করেছে সেই জিনিসগুলো তল্লাশি হলো 99 ক। তো এই যে যে বাদ তল্লাশি পরোয়ানা তো আদালত দিয়ে খালাস, কিন্তু এই তল্লাশি পরোয়ানাটা কিভাবে পরিচালিত হবে এই ব্যাখ্যাটা বলেছে 100 আর 100, 102 আর 103 ধারায়। কত ধারা? 102 আর 103। একটু পড়ি দেখেন। আহ তল্লাশি এবং জব্দকরণ, সার্চ এন্ড সিজার, সিজার 103 ধারায় বলা হয়েছে, আন্ডারলাইন করবেন, সাক্ষীদের উপস্থিতিতে তল্লাশি করতে হবে। ফৌজদারি কার্যবিধির অধীন তল্লাশি করার ক্ষেত্রে যে স্থানে তল্লাশি করা হচ্ছে, আন্ডারলাইন করবেন, উক্ত স্থানের সম্মানিত 2 বা ততোধিক বাসিন্দাকে সাক্ষী হিসেবে আহ্বান করবে এবং তাদের উপস্থিতিতে তল্লাশি করবে। ধরেন আমাদের আখিনুরের বাসা যদি তল্লাশি করে, তাইলে পুলিশ যদি তল্লাশি করতে গেল ধরেন, তাহলে সাক্ষী হবে কারা? আখিনুরের
বাসার আশেপাশের গণ্যমান্য দুইজন ব্যক্তি। কতদিন? 2 বা ততোধিক। 2 বা ততোধিক। বুঝতে পারছেন? যারা পুলিশ তল্লাশি করতে গেছে তারা যদি আহ, মানে সাক্ষী হয়, তাহলে তারা কি আইনের বিধান মানতেছে কিনা? আইনের বিধান মানতেছে না। 103-এর 1 ধারা অনুসারে 2 বা ততোধিক ব্যক্তির উপস্থিতিতে তল্লাশি কর্মকর্তা তল্লাশি করবে। মানে আপনার বাসায় এসে যদি কোনো পুলিশ নক করে যে আপনার এই যে আমার সার্চ ওয়ারেন্ট আমি তল্লাশি করব, পুলিশ ছাড়া সাথে আর কেউ নাই, তাহলে কিন্তু তল্লাশি করার এটা যে করতেছে আপনি বলবেন আপনার অধিকার আছে যে আপনি তল্লাশি করছেন, আপনি কি পুলিশ হইছেন? ফৌজদারি কার্যবিধির 103 ধারা যে গণ্যমান্য ব্যক্তি সাক্ষী থাকা লাগবে বা অন্য লোকের উপস্থিতি তল্লাশি করতে হবে, আপনি তল্লাশি করলে তো সেটা আইন সিদ্ধ হয় না। বুঝতে পারছেন? 103-এর 2 ধারায় বলা হয়েছে তল্লাশি করার সময় উদ্ধারকৃত মালামালের একটি তালিকা করে গোল দিবেন, জব্দ তালিকা বা সেজার লিস্ট নামে পরিচিত হবে। মানে তল্লাশি করে আপনার বাসা থেকে ধরেন যা যা উদ্ধার করলো, জব্দ করলো, এটা আবার একটা জব্দ তালিকা তৈরি করবে, যেটাকে ইংরেজিতে কি বলে? সেজার লিস্ট। সেজার লিস্ট। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে, ভাইবা বোর্ডে জিজ্ঞাসা করে যে ফৌজদারি কার্যবিধির কত ধারায় সিজার লিস্ট সম্পর্কে আলোচনা করছে, 103-এর 2 দিয়ে কাজ নাই, 103 ধারা। 103 ধারা। 103-এর 2 এ যখন বলবেন তখন আবার জিজ্ঞেস করবে 103-এর 1-এ কি আছে। আচ্ছা, উক্ত জব্দ তালিকায় উপস্থিত সাক্ষীগণ স্বাক্ষর করবে। এ জায়গায় ওই জব্দ তালিকা অবশ্যই কারা স্বাক্ষর করবে? সাক্ষীর। এবং তারা জব্দ তালিকার সাক্ষী বা সেজার লিস্ট উইটনেস হিসেবে গণ্য হবে। আদালত সমনের মাধ্যমে, আন্ডারলাইন করবেন, তাদেরকে সাক্ষী হিসেবে তলব করলে শুধুমাত্র তখনই তারা সাক্ষ্য দিতে বাধ্য থাকবে। মানে তারা তো সেজার লিস্টের সাক্ষী, কিন্তু মূল মামলার সাক্ষী তো তারা না। তো যদি সেজার লিস্টের মাধ্যমে আহ যদি সেজার লিস্টের মাধ্যমে আহ, মানে যে তালিকা করলো সেখানে তারা কি করবে, তো সাক্ষী স্বাক্ষর করলো, বাট তাদেরকে যদি আদালতে সাক্ষ্য দেওয়াতে হয় তাহলে ওই সাক্ষীদের আলাদা করে সমন দেওয়া লাগবে। সমন না দিলে তারা কিন্তু সাক্ষ্য দিতে বাধ্য না। বুঝছেন? জব্দ তালিকার সাক্ষী আদালতের নির্দেশ অনুসারে কোনো প্রকার যুক্তিসঙ্গত কারণ ব্যতীত আদালতে হাজির হতে প্রত্যাখ্যান করলে বা অবহেলা করলে উক্ত ব্যক্তি দণ্ডবিধির 187 ধারায় অপরাধ করেছে মর্মে গণ্য হবে। মানে জব্দ তালিকার যে সাক্ষী, ওই যারা গণ্যমান্য ব্যক্তিরা সাক্ষী হয়েছিল, তারা এখন সমন দিছে, সমন দেওয়ার পর মানে সরি, আদালতে হাজির হতে প্রত্যাখ্যান করলে, জি, তাহলে তারা বা অবহেলা করলে তারা দণ্ডবিধির কত ধারায় দণ্ডিত হবে? 187 ধারায়। 187 ধারায়। তাহলে সঞ্চিতা, সঞ্চিতা কি উপোস আছেন না দুপুরে খাওয়া দাওয়া করবেন? কি খাওয়া দাওয়া করে আসছেন? দুর্বল দুর্বল লাগতেছে দেখিয়া। আচ্ছা বলেন, সঞ্চিতা বলেন যে সিজার লিস্ট কত ধারায় আছে? 103। এবার জানো ওই যে বিথিকা পাশ করছে, আরিফ পাশ করছে, এই বিমল সাহেব, আপনি যারা আছেন কেউ জানো আমার পুরাতন জানো কেউ থাইকে না যায়। বুঝতে পারছেন? এখন আবার নতুন ডাকবেন নাকি স্যার, তাহলে আমাকে রেখে দেবেন? না, দেখেন, যে গ্রামের ছোট বাচ্চারা ওরা কি আর বাচ্চা আছে? ওরা তো আর আব্বা গেছে বেশি বয়সী। দেখেন, গ্রামগঞ্জ গেছে নষ্ট হইয়া, হয় নেশা করে না হলে অনেক বেট খেলে, গেম খেলে। দেখেন, আহ তো আপনি তাহলে লজ্জা যদি পেয়ে থাকেন তাহলে একটু আসেন রেগুলার। আপনার কিছু করা লাগবে না, খালি রেগুলার একটু আসেন। আপাতত বাসায় পড়া লাগবে না, বাসায় 6 মাস পরে পড়ে নেন, কিন্তু আপাতত যেটা দরকার সেটা হলো রেগুলার এখানে আসা। তো সেলফ প্র্যাকটিস দেখেন, আহ সর্বনিম্ন কতজন সাক্ষীর উপস্থিতিতে তল্লাশি করতে হবে? কতজন? 2 জন। তো ধন্যবাদ। তল্লাশি পরোয়ানা বা 99 ক নিয়ে অনলাইন অফলাইনে যারা আছেন আপনাদের কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। রূপসানা, ফারজানা, ইয়াসমিন, পারুল, শিল্পী দাস, আপনারা কোনো প্রশ্ন আছে কিনা দেখেন। স্যার, ওই বাজেয়াপ্ত আদেশ বাতিল করে ওইটা একটু যদি বলতেন, কত দাঁড়ায় বলছেন? 99 খ। বাজেয়াপ্ত করে হলে 99 কতে ক, আর বাজেয়াপ্ত আদেশ বাতিল করে 99 খতে, হাইকোর্ট খ। বিভাগ। বুঝছেন? আর কি 99 বি? হ্যাঁ, বি বি। আচ্ছা স্যার, এইটুকু। আমাকে পিডিএফ দিয়েন স্যার। হ্যাঁ, অবশ্যই পিডিএফ দেবো, জি।
কিছু বলবেন? হ্যাঁ, আসসালামু আলাইকুম। জি। দরকার নাই। আহ 123 সালে রাষ্ট্রদ্রোহিতা আমাদের এখানে 153 ক হলো শ্রেণী সমূহের মধ্যে বৈষম্য। এটা যখন আমরা দণ্ডবিধি পড়বো তখন জানতে পারবেন। শ্রেণী সমূহ মানে হলো হিন্দু, মুসলিম, বৌদ্ধ। 295 তাহলে ধর্ম অবমাননা। হ্যাঁ, 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 ওই ধরনের যদি লেখা লেখে তাহলে সেই ক্ষেত্রে। আর এই ধারা প্রত্যেকটা আমরা যখন দণ্ডবিধিতে যাব তখন আপনি নিতেই পারবেন। বুঝতে পারছেন? আচ্ছা। হ্যাঁ, বলেন। বুঝি নাই। হ্যাঁ, হুলিয়া 3টি উপায়ে করা যায়। একটা হলো ওই অভিযুক্ত ব্যক্তির যে বাসস্থান প্রকাশ্য স্থানে পাঠ করে, মানে বাসস্থানে প্রকাশ্য স্থানে ঘোষণা করবে, তার প্রকাশ্য স্থানে লটকিয়ে, লটকিয়ে মানে একটা কপি ওখানে লাগাই দিয়ে আসবে। আর হলো আদালতে লটকাইয়া, এই তিনটা। জি। জি, শাকিল বলেন। সাক্ষীদের কাজ হ্যাঁ, এখানে সাক্ষীরা যদি না আসে তাহলে 42 ধারা মতে 42 ধারা মতো। সাক্ষীদের ডাক বলতে পুলিশ। হ্যাঁ, এখন আমি মনে আমার ডাক সাক্ষী দিয়ে আসল সাক্ষী দেয় হ্যাঁ, সাক্ষী দিব না। ধন্যবাদ। ধরেন এই ইসমাইলের বাসায় তল্লাশি গেছে। এখন তল্লাশি তো করতে হবে 2 শতাধিক সাক্ষীর উপস্থিতিতে। শাকিল আহ্বান করছে যে শাকিল আপনি সাক্ষী হন। তাহলে শাকিল যদি সাক্ষী না হয় তাহলে পুলিশ বা ম্যাজিস্ট্রেট সাহায্য চাইছে, সে সহায়তা করে নাই, মানে ফৌজদারি কার্যবিধির 42 ধারা ব্যত্যয় ঘটাইছে। তাহলে 42 ধারা যদি ব্যত্যয় ঘটায় সে দণ্ডিত হয় কত ধারায়? 127। বুঝতে পারছেন? জি। আর প্রশ্ন আছে? বিপাশ ভাই, অনলাইনে কারো প্রশ্ন আছে? আচ্ছা, ঠিক আছে, দেখেন আমরা নতুন একটা অধ্যায় পড়ব, এবং এটা আমি আপনাদের সবাই একটা এডিশনাল পেজ দিছি। যারা যারা অনলাইনে আছেন তাদের আমি এখনই দিয়ে দিচ্ছি। এডিশনাল পেজ যেটা আছে এটা আমি এখনই আপনাদের দিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধারণ করেন, দিয়ে দিচ্ছি, শুনেন। তাহলে আমরা এই এই অনলাইন শুনতে পাচ্ছেন? হ্যাঁ স্যার শুনতেছি। আচ্ছা, অপরাধ দমন আসলে কারে বলে? প্রিভেনশন অফ অফেন্সেস। দেখেন ধারা বাম সাইডে লেখা আছে 106 থেকে কত বলেন? 153। বাম সাইডে 100, বা পুরাতন বইতে ডান সাইডে আছে 106 থেকে 153। তো আপনাদের একটু জানা দরকার যে আমাদের ফৌজদারি কার্যবিধিতে আহ 6 ধারার ব্যাখ্যা অনুসারে ম্যাজিস্ট্রেট কয় প্রকার জানেন? কি কি 2 প্রকার ম্যাজিস্ট্রেট কি কি? বিচারিক ম্যাজিস্ট্রেট আর নির্বাহী ম্যাজিস্ট্রেট। এবং এই বিচারিক ম্যাজিস্ট্রেট পদটি সৃষ্টি করা হয় কত সালে? 2007 সালে, কিন্তু 2009 সালের সংশোধনীর মাধ্যমে, অর্থাৎ 2007 সালের পূর্বে আমাদের ফৌজদারি কার্যবিধিতে বিচারিক ম্যাজিস্ট্রেট পদটি ছিল না। এখন এই যে যে আমাদের 106 থেকে 153 পর্যন্ত ফৌজদারির যে অংশটুকু, এই অংশটুকুতে বিচারিক ম্যাজিস্ট্রেটের কোনো ক্ষমতা নাই। এই অংশটুকু টোটালি বরাদ্দ নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট বা পুলিশের জন্য। ফৌজদারি কার্যবিধির 106 থেকে 153 এই পর্যন্ত যা যা আছে, শুধু 106 একটু আছে, বলা যেতে পারে 107 থেকে 153। 107 থেকে 153 যা যা আছে সব দায় দায়িত্ব হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট অথবা কি পুলিশ। বুঝতে পারছেন? এই জায়গায় জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কোনো ক্ষমতা নেই। তাহলে এখানে কি আছে আমরা একটু পড়ি, দেখেন। ফৌজদারি কার্যবিধিতে অপরাধ দমন, শান্তি শৃঙ্খলা সংরক্ষণ কিংবা গণ উপদ্রব নিবারণের জন্য কিছু প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণের ক্ষমতা পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেট কে দেওয়া হয়েছে। প্রথমে যেটা দেখেন, প্রথম যে অধ্যায় সেটা হলো শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুসলেকা। ধারা 106 থেকে কত? 126 ক। এবং আপনাদের সুবিধার জন্য বলা যে এই যে যে ক, এটা কিন্তু ব্রাকেট হবে না, উইদাউট ব্রাকেট। এর আগে আমরা পড়ছি 99 এ বা 99 ক, 99 খ, ওই ক খ গুলোতেও কিন্তু ব্রাকেট হবে না। তারপরে দেখেন একটা অধ্যায় আছে বেআইনি সমাবেশ। এটা আছে ধারা 137 থেকে 132। বেআইনি সমাবেশ আছে 137 থেকে 132। তারপরে দেখেন, সরি, 127 থেকে 132। জি, 127 থেকে 132। তারপরে দেখেন জনসাধারণের উৎপাত। এই অধ্যায়টা আছে 132 ক থেকে 142 লেখা, এটা 43 করে। 132 ক থেকে
43। হ্যাঁ 43 লেখে। 132 ক থেকে 143। তারপরে 4 নাম্বারটা দেখেন, উৎপাত বা আসন্ন বিপদের জরুরি ক্ষেত্রে আদেশ, ধারা কত? 144। 144 সবশেষে দেখেন, স্থাবর সম্পত্তি সম্পর্কিত বিরোধ, ধারা 100 কত? 45। তাহলে এই অধ্যায়গুলো আমরা সবগুলাই পড়বো, বাট আপাতত আমি আপনাদের একটা এডিশনাল পেজ দিয়েছি। এই পেজে আমরা ওই 106 থেকে 126 ক, শান্তি রক্ষা বা সদাচরণের যে মুসলেখা, এই বিষয়টা পড়বো আর কি। দেখেন, প্রথমে আমরা চলে আসি ধারা, ওইটা কাগজটা পরে ধরবো, আগে এখানে পড়ে নিই। ধারা 106 থেকে 126 ক, শান্তি বা সদাচরণের মুসলেকা। তো সবার আগে আপনাদের জানা দরকার, কোর্ট কাছারিতে অনেকেই জান, বন্ড বা মুসলেকা শব্দটার অর্থ কি। মুসলেকার দুইটা ইংরেজি হয়, একটা হলো বন্ড আর একটা হলো সিকিউরিটি। বুঝছেন? বন্ড আর একটা কি? সিকিউরিটি। বন্ডটা, মুসলেকার বাংলা অর্থ মুসলেকা হইলেও এটার অর্থ আসলে কি? মুসলেকা হলো এক প্রকার অঙ্গীকারনামা, যে আপনারা আমার কাছে মুসলেকা দিয়ে গেলেন যে পরীক্ষার আগ পর্যন্ত রেগুলার পড়তে আসবেন, যদি পড়তে না আসেন আপনাদের বিরুদ্ধে এই ব্যবস্থা গ্রহণ করা হবে। তাহলে এটা এক ধরনের অঙ্গীকারনামা, অথবা এটা এক ধরনের কি? মুসলেকা। বুঝতে পারছেন? তো মুসলেকারে ইংরেজিতে সিকিউরিটি বলে, অথবা কি বলে? বন্ড বলে। এখন যে বিষয়টা আমাদের ফৌজদারি কার্যবিধির 106 থেকে 126 ক পর্যন্ত দুই প্রকার মুসলেকা সম্পর্কে বলছে, দুই প্রকার বন্ড বা দুই প্রকার সিকিউরিটি কি, একটা হলো শান্তি রক্ষার মুসলেকা, আর একটা কি? সদাচরণের মুসলেকা। সো একটু পড়ি, তারপরে ব্যাখ্যা দিব। দেখেন, ফৌজদারি কার্যবিধির 106 ধারায় মুসলেকার আদেশের উদ্দেশ্য হলো, আন্ডারলাইন করবেন, অপরাধ প্রবণ ব্যক্তি যাতে ভবিষ্যতে কোনো অপরাধ না করে। ফৌজদারি কার্যবিধির 106 থেকে 126 ক পর্যন্ত নিম্নলিখিত বলতেন দুইটি উদ্দেশ্যে মুসলেকার আদেশ দেওয়া হয়। কয়টি উদ্দেশ্যে? দুইটি। শান্তি রক্ষার জন্য মুসলেকা, সিকিউরিটি ফর কিপিং দ্য পিস, আর একটা হলো সদাচরণের মুসলেকা, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। তো শান্তি রক্ষার জন্য মুসলেকা, এটার পাশে লেখেন 106 ও 107। শান্তি রক্ষার মুসলেকার পাশে লেখেন 106 ও 107। আর সদাচরণের জন্য যে মুসলেকা, এটার পাশে লেখেন 108 থেকে 110। 108 থেকে 110 লিখেছেন? তো এই কথাগুলোর দেখেন, এই যে 106 107-এ যে মুসলেকার কথা বললো, এটা হলো সিকিউরিটি ফর কিপিং দা পিস বা শান্তি রক্ষার জন্য মুসলেকা, আর সদাচরণের জন্য মুসলেকা, সিকিউরিটি ফর গুড বিহেভিয়ার। এখন এই দুইটা মুসলেকা প্রকৃতপক্ষে এরা কিন্তু ঘটনা এখনো ঘটে নাই, মানে শান্তি ভঙ্গ এখনো হয় নাই। শান্তি ভঙ্গ যাতে না হয়, অসদাচরণ বা খারাপ ব্যবহার এখনো করে নাই, যাতে ওই খারাপ ব্যবহার না করতে পারে, তার আগেই যে পদক্ষেপ, সেটাই হলো মুসলেকা। ইসমাইল এমন আচার ব্যবহার করতেছে, তাতে যে কোনো সময় একটা শান্তি ভঙ্গের আশঙ্কা দেখা যাচ্ছে। এখনো শান্তি ভঙ্গ করে নাই, এই মুহূর্তে আমি ইসমাইলের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতে গিয়ে 107 ধারা মামলা করতে পারি, যে যাতে ইসমাইল শান্তি ভঙ্গ না করে। এই মামলাটা কখন করে? যখন ঘটনা ঘটে নাই, ঘটনা ঘটার কি আশঙ্কা। যদি ঘটনা ঘটে যায়, তখন এই 7 ধারার মামলা করা যায় না। তাহলে 107 ধারার মামলা আছে প্রিভেন্টিভ রিলিফ, নিরোধমূলক প্রতিকার বা প্রতিরোধমূলক প্রতিকার। প্রতিরোধমূলক প্রতিকার, আপনি করোনা হওয়ার আগে ভ্যাকসিন নিছি না আমরা, করোনা হওয়ার বা ভ্যাকসিন নিছি যাতে করোনা আমাদের না হয়। তাহলে এই যে যে ভ্যাকসিনটা নিছি, এটা এক ধরনের প্রিভেন্টিভ রিলিফ বা নিরোধমূলক প্রতিকার। যারা এখনো বার কাউন্সিল পরীক্ষা, আমি ধরে নিচ্ছি যে আপনারা বার কাউন্সিল পরীক্ষা যাতে পাশ করেন, এই জন্যই তো আমার কাছে পড়তে আসছেন, তাহলে এটাও এক ধরনের কি? নিরোধমূলক প্রতিকার বা প্রিভেন্টিভ রিলিফ। মানে কোনো ঘটনা ঘটার আগে যে পদক্ষেপটা নেওয়া হয়, সেটাকেই বলে নিরোধমূলক প্রতিকার বা নিরোধমূলক অ্যাকশন বা প্রিভেন্টিভ রিলিফ বা প্রিভেন্টিভ অ্যাকশন। বুঝতে পারছেন? তাহলে এই যে যে আপনি যে শান্তি রক্ষার মামলা করতে হয় বা সদাচরণের মামলা করতে হয়, শান্তি ভঙ্গ কি হয়েছে? হয় নাই। অসদাচরণটা কি হয়েছে? হয় নাই। বাট হওয়ার কি আছে? সম্ভাবনা আছে বা আশঙ্কা। বুঝছেন? আচ্ছা, এখন আমরা চলে আসি শান্তি রক্ষার জন্য মুসলেকা। দেখেন,
দণ্ডিত হবার পর, এটা বললেন, দণ্ডিত হবার পর শান্তি রক্ষার জন্য মুসলেকা, ধারা 106। এখন আপনারা বলবেন যে স্যার এতক্ষণ ধরে বললো যে কোনো অপরাধ করে নাই, তার আগেই হলো মুসলেকা, তাহলে এই জায়গায় 106 তো বলতেছে দণ্ডিত হবার পর। এখন দণ্ড পাইতো যখন কোনো অপরাধ সে ইতিমধ্যে করেছে, তারপরেই তো দণ্ডিত হবার পর। এখন প্রকৃতপক্ষে এই জায়গাও সে ঘটনা এখনো ঘটায় নাই। কেমনে? বিষয়টা হলো যে এই দণ্ডিত হবার পর মানে হলো একটা মামলায়, ধরেন একজন ব্যক্তির বিরুদ্ধে একটা মামলায় তারে ধরেন চুরির অপরাধে শাস্তি দিছে আদালত, বিচারিক আদালত। বিচারিক আদালত মানে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট একটা চুরির অপরাধে একজনকে সাজা দিছে। সাজা দেওয়ার পরে তারা ধরেন 1 বছরের সাজা দিছে, 1 বছরের সাজা দেওয়ার পরে তারে রায় এইভাবে বলে দিবে যে 1 বছর সাজা খাটার পরে সে এতদিনের শান্তি রক্ষার মুচলেকার শর্ত পালন করবে। মানে 1 বছর তো সাজা খাটছে, সাজা খেটে যখন মুক্ত হবে তখন থেকে এতদিন পর্যন্ত সে এমন কোনো কাজ করবে না যাতে কি শান্তি ভঙ্গ হতে পারে। বুঝতে পারছেন? তাহলে এই জায়গাও কিন্তু এখনো সে শান্তি ভঙ্গ করে নাই, কিন্তু যাতে ভবিষ্যতে না করে। বুঝতেন? 106-এর পাশে লেখেন বিচারিক ম্যাজিস্ট্রেট। বিচারিক আদালত লেখেন, বিচারিক ম্যাজিস্ট্রেট বা আদালত। 106-এর পাশে লিখবেন আর কি, বিচারিক ম্যাজিস্ট্রেট বা আদালত। তারপর লেখেন আপিল আদালত। আপিল আদালত একসাথে কমা দিয়ে আপিল আদালত। বা রিভিশন আদালত। বা রিভিশন আদালত, রিভিশন। স্যার আবার একটু বলবেন? লেখেন যে বিচারিক ম্যাজিস্ট্রেট বা আদালত। বিচারিক ম্যাজিস্ট্রেট বা আদালত। তারপরে আপিল আদালত বা রিভিশন আদালত। লিখছেন? এখন এখানকার একটু কাহিনী শুনেন। তার মানে আমরা এটা বলতে পারি যে 106 ধারার যে আদেশটা, 106 ধারার যে আদেশটা, এটাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট দিতে পারে। 106 ধারার আদেশ নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট দিতে পারে না। 106 ধারার আদেশটা দেয় কে? বিচারিক বিচারিক ম্যাজিস্ট্রেট বা আদালত, আপিল আদালত বা কে? রিভিশন আদালত। একটু স্টার দিয়ে আর একটা কথা লিখে রাখেন, যারা এই দেখেন আপডেটেড, এর আগের দের পড়াই নেই, এখানে লিখবেন যে 106 ধারায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারে না। 106 ধারায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারে না। 106 ধারায় দ্বিতীয় বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট আদেশ দিতে পারে না। বুঝছেন? তাহলে আমরা বলতে পারি যে 106 ধারার আদেশটা তাহলে কে দেয়? প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট। আর 106 ধারার আদেশ কখনো নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট দিতে পারে না, যেহেতু ওনাদের নামগুলো এখানে নেই। এরপরে আমরা চলে আসি 2 নাম্বার, অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার মুসলেকা, ধারা 107। অন্যান্য ক্ষেত্র, অন্যান্য ক্ষেত্র মানে হলো যে দণ্ডিত হবার পূর্বে। একটু লিখে রাখতে পারেন, দণ্ডিত হবার পূর্বে। ওটা ছিল দণ্ডিত হওয়ার পরে, আর এটারে আমরা বলতে পারি কি বলেন? দণ্ডিত হওয়ার পূর্বে। হুম। না, ধৈর্য ধরে শুনেন, সব প্রশ্নের উত্তর পাবেন। দেখছেন? তাহলে আমরা বলতে পারি যে মুসলেকার যে আদেশটা, এটা দণ্ডিত হওয়ার পরে হইলে 106 শান্তি রক্ষার নাকি, আর দণ্ডিত হওয়ার পূর্বে বা অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার কত? 107। আর 107 মানে হলো নির্বাহী ম্যাজিস্ট্রেট, লেখা লাগবে না, নিচে আসতেছি। তো আমরা একটু পড়ি দেখেন।
106 ধারার অধীন দণ্ডিত হবার পর শান্তি রক্ষার জন্য মুচলেকা দেওয়া হয়। যে আদালতে আসামি দণ্ডপ্রাপ্ত হয় সেই আদালত গোল দিবেন 3 বছরের অনধিক সময়ের জন্য শান্তি রক্ষার জন্য আসামিকে মুচলেকা প্রদানের আদেশ দিতে পারে। কয় বছরের জন্য? 3 বছর। তার মানে 106 মানে শান্তি রক্ষার মুচলেকার যে আদেশটা হবে কত বছর? 3 বছর। 3 বছর। অনধিক 3 বছর। আপনারা অনেকে অনধিক, অনন্য, তারপরে সর্বনিম্ন, সর্বোচ্চ, নট মোর দেন, নট লেস দেন এই ভাষাগুলো বুঝেন না। অনধিক মানে হলো সর্বোচ্চ, নট মোর দেন, ইংলিশে বলে নট মোর দেন। অনধিক আর সর্বোচ্চ একই। আর অনন্য আর সর্বনিম্ন এক। অনন্য মানে হলো যেটার কম না, অনন্য 100 মানে হলো সর্বনিম্ন 100 মানে আরো বেশি হতে পারে। যদি বলে অনধিক 3 বছর মানে সর্বোচ্চ 3 বছর। আবার 107 ধারার অধীন দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুচলেকা, তবে এই ক্ষেত্রে গোল দেবেন মুচলেকা 1 বছরের অধিক সময়ের জন্য হবে না। তাহলে 107 ধারার যে মুচলেকা, এটার মেয়াদ হবে কত বছর? সর্বোচ্চ কত বছর? 1 বছর। বুঝছেন? তাহলে 106 মুচলেকার মেয়াদ কত বছর? 3 বছর। আর 107-এর 1 বছর। এবার আমরা বেশ কিছু জিনিস দেখবো, সেটা হলো জেনে রাখা ভালো। দেখেন, 106 ধারায় দণ্ডিত হওয়ার পর শান্তি রক্ষার জন্য মুচলেকার আদেশ গোল দিবেন আপিল আদালত বা হাইকোর্ট বিভাগ তার রিভিশন ক্ষমতা প্রয়োগও দিতে পারে। কে তাকিনুর সমস্যা? অসুস্থ লাগতেছে? ঠান্ডা? ঠান্ডা লাগলে, বর্তমানে ঠান্ডার সিজন তো একটু লাগতে পারে। দেখেন তো, আমি এটা আগেই বলেছি যে 106 ধারা যে শান্তি রক্ষার জন্য মুচলেকার আদেশ, এটা আপিল আদালতও দিতে পারে অথবা কে, রিভিশন আদালতও দিতে পারে। তারপরে দেখেন, ওটা বন্ধ করে দেন দরকার হলে, এসি তো চলতেছে। যে দণ্ডের সাথে শান্তি রক্ষার জন্য মুচলেকার আদেশ দেওয়া হয়েছিল, আন্ডারলাইন করবেন, সেই দণ্ডটি আপিলে বাতিল হলে, সেই দণ্ডটি আপিলে বাতিল হলে উক্ত মুচলেকা বা বন্ড বাতিল হয়ে যাবে। সেই দণ্ডটি আপিলে বাতিল হলে হলে উক্ত মুচলেকা বা বন্ড বাতিল হয়ে যাবে। বুঝতে পারছেন? তো তাহলে এই কথাটার অর্থ হলো যে ধরেন একজন ব্যক্তিকে তার প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট চুরির জন্য 1 বছরের কারাদণ্ড এবং 3 বছরের মুচলেকা সম্পাদনের নির্দেশ দিতে, বাট ওই আসামি যখন আপিল করছে, আপিলে আর ওই দণ্ড বহাল নাই, তাহলে মুচলেকার আদেশও কি থাকবে? বাতিল হয়ে যাবে, বহাল থাকবে না, বাতিল হয়ে যাবে। তারপরে দেখেন, 106 এবং 107 ধারার মধ্যে পার্থক্য হলো এই যে 106 ধারায় যে আদালত আসামিকে দণ্ড দেয় সেই আদালত শান্তি রক্ষার জন্য মুচলেকার আদেশ দিতে পারে। অপরদিকে 107 ধারার অধীন শান্তি রক্ষার জন্য মুচলেকার আদেশ জেলা ম্যাজিস্ট্রেট অথবা অন্য কোনো নির্বাহী ম্যাজিস্ট্রেট দিতে পারে। তার মানে 107-এর যে শান্তি রক্ষার মুচলেকার যে আদেশটা দেয়, এটা দেয় জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। আচ্ছা, তো তাহলে ইসমাইল সাহেব বলেন যে 106 আর 107 এই দুইটা ধারার ভিতরে আপনার দৃষ্টিতে, আপনি যতক্ষণ আলোচনা শুনলেন, কি পার্থক্য আছে? 107-এর সাত হচ্ছে 107 আসলে ঘটনার পূর্বে হুম। মানে শান্তি ভঙ্গের আশঙ্কা থাকলে তাহলে মুচলেকা দিতে পারে 1 বছর আদালত। আর 107 হচ্ছে 106 হচ্ছে দণ্ডিত হওয়ার পরে যে আদালত দণ্ড দেবে ওই আদালতই তাহলে অনধিক মানে সর্বোচ্চ 3 বছরের মুচলেকা দিয়ে আদেশ দিতে পারে। এটা হচ্ছে মানে ঘটনা ঘটার পরে একটা ঘটনা লাগে। 107-এর আদেশ দেওয়া হচ্ছে নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। আর 106-এর আদেশ দেওয়া হচ্ছে বিচারিক আদালত, আপিল আদালত বা হাইকোর্টের রিভিশন ক্ষমতা বলে। বুঝতে পারছেন 3 বছর। ওনার কি হয়েছে বলেন? বিপাশ বাইন সাহেব, বুঝতে পারছেন? তাহলে এখন আমরা পড়বো একটা ছক। দেখেন, শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুচলেকা ধারা 107 থেকে 110। তো প্রথমে আমরা চলে আসি 107 ধারা, দণ্ডিত হওয়ার ক্ষেত্র ছাড়া অন্যান্য ক্ষেত্রে শান্তি রক্ষার জন্য মুচলেকা সর্বোচ্চ কত বছর? 1 বছর। পাইছেন?
এবং 107 মানে আদেশটা দিবে জেলা ম্যাজিস্ট্রেট অথবা কে, নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে চলে আসেন 108 ধারা। এই 108, 9, 10 এই তিনটা ধারা বরাদ্দ হলো সদাচরণের মুসলিকার ক্ষেত্রে। আন্ডারলাইন করবেন, রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারী ব্যক্তির সদাচরণের মুসলেকা। রাষ্ট্রদ্রোহমূলক বিষয় আমি একটু আপনাদের বলি, আজ থেকে মনে রাখবেন যে রাষ্ট্রদ্রোহিতা আসলে কারে বলে। আমরা যখন দণ্ডবিধি পড়বো 124 ক বা 124 ক বা 124 এ, সেখানে বলা আছে যে আপনি সরকারের প্রতি বিদ্বেষ প্রসূত হিংসাত্মক ভাবে যদি কিছু বলেন লেখেন, সেটা হলো রাষ্ট্রদ্রোহিতা। রাষ্ট্রের বিরুদ্ধে না, কার বিরুদ্ধে? সরকারের বিরুদ্ধে। তাহলে যে সরকারের বিরুদ্ধে আজে বাজে কথা বলে লেখে, তারে প্রধান উপদেষ্টা ডেকে নিয়ে বলতে পারে যে তুমি এই যে তার বিরুদ্ধে অভিযোগ জানালে এতদিনের মধ্যে মুচলেকা নির্দেশ দিবে নাকি। দাঁড়ান একটু। আচ্ছা, তাহলে রাষ্ট্রদ্রোহমূলক বিষয় প্রচারকারী ব্যক্তি সদাচরণের মুচলেকা কত ধারায় বলেন? মানে 108 ধারায়। কত বছর? 1 বছর। এই নির্দেশটা কে দিবে? জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে আছেন 109 ধারা, ভবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তিদের সদাচরণের মুচলেকা। ভবঘুরে বা সন্দেহভাজন ব্যক্তিদের সদাচরণের মুচলেকা, এটাও কতদিন? 1 বছর। এটাকে জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। তারপরে দেখেন 110 ধারা, অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেকা। অভ্যাসগত, হ্যাবিচুয়াল অফেন্ডার। অভ্যাসগত অপরাধী মানে হলো হ্যাবিচুয়াল অফেন্ডার। আমাদের এই জায়গায় অভ্যাসগত অপরাধী আছে দীনেশ, আসে নাই পড়তে, বারবার ওই বারবার মাঝে মধ্যে বলছি। আসে, মাঝে মধ্যে আসে না। তো তো তাহলে অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেকা 3 বছর। এখন আপনি মনে রাখার যে সুবিধা সেটা হলো 106 আছে 3 বছর, 110 আছে 3 বছর, আর মাঝের গুলা সব এক। 7, 8, 9 সব কত বছর? 1 বছর। এক এক বছর। বুঝতে পারছেন? তার মধ্যে শান্তি রক্ষার মুচলেকা 106 আর 107, আর সদাচরণের মুচলেকা 8, 9, 10 নাকি। রাষ্ট্রদ্রোহমূলক বিষয় বললে 108, 1 বছর। ভবঘুরে সন্দেহভাজন 109, কত? 1 বছর। আর অভ্যাসগত অপরাধীদের সদাচরণের মুচলেকা 110, কত বছর? 3 বছর। 1 বছর না, কত বছর? 3। এবং এই 107, 8, 9, 10 এই সবগুলা ধারা ক্ষেত্রে এই আদেশগুলা কে দিবে? জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। অর্থাৎ 107 থেকে 110 পর্যন্ত বিচারিক আদালতের কোনো ক্ষমতা নেই। বুঝতে পারছেন? তা এখন জেনে রাখা ভালো, যদি একটু পড়ি যে 107 থেকে 110 ধারা পর্যন্ত যে ব্যক্তিকে কেন মুচলেকা দিবে না তার কারণ দর্শাতে বলা হয়েছে, তাকে মুচলেকা দেওয়ার আদেশ 118 ধারায় ম্যাজিস্ট্রেট দিতে পারে। এই মুচলেকার পরিমাণ পরিস্থিতি বিবেচনা করে নির্ধারণ করতে হবে, এটা অত্যাধিক হবে না। ম্যাজিস্ট্রেট 118 ধারায় মুচলেকার আদেশ দিলে তা আপিলযোগ্য আদেশ। আচ্ছা, আন্ডারলাইন করেন, ম্যাজিস্ট্রেট 118 ধারায় আদেশ দিলে তা আপিলযোগ্য আদেশ। তাহলে এটা পরে আসতেছি, তার আগে আমি আপনাদের যে একটা এডিশনাল পেজ দিয়েছি ওই পেজটা সবাই বের করে। আচ্ছা, আমাদের এখনকার পড়ার অ্যাডভান্টেজটা কি জানেন? এই মুহূর্তে যদি কেউ পড়তে আসে, তার পড়ার একটা অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা হলো এই মুহূর্তে আমরা যত ভেঙে ভেঙে যত বিস্তারিত পড়বো, সেকেন্ড ডিভিশনে কিন্তু অত বিস্তারিত হবে না, আবার থার্ড ডিভিশনেও অত বিস্তারিত হবে না। তখন আস্তে আস্তে গতি বাড়বে আর কি। So, এই মুহূর্তে হলো যে কোনো জিনিস, মানে শুধু ওই জিনিসটা না, আনুষঙ্গিক আর কোথায় কোথায় কি আছে সব কিছু মিলে পড়াশোনা করি আর কি আমরা। যাই হোক, দেখেন আপনাদের হাতে যে পেজটা আছে, এই পেজটার প্রথম যে বিষয়টা সেটা হলো, একটু পড়ি দেখেন, মুসলেকা সম্পাদনের আদেশ প্রদানের পন্থা। মুসলেকা সম্পাদনের পন্থা সম্পর্কে 112 থেকে 119 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। 112 থেকে কত বলেন? 100। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো, ধরেন 107 থেকে 110-এর যে মামলা, এটা করতে হয় কোথায়? নির্বাহী জেলা ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। যারা কোর্টে যান তারা জানেন কয় যে 7 ধারার কোর্টে নাকি। ভাষায় বলে 7 ধারা, কত যে 7 ধারা তা তো আর জানি না। ছোটবেলা থেকে তো বাবা অ্যাডভোকেট, ওই শুনি, মানে কোর্টে আইন তো পড়ছি পরে, বিভিন্ন সময় শুনছি যে 7 ধারার মামলা করছে। তো লয়ে ভর্তি হওয়ার পরেও ভাবতাম যে 7 ধারা মানে কোন আইনের 7 ধারা বা কিসের কি। পরে জানা গেল যে এই 7 ধারা হলো 107 ধারা, এবং এই 107 ধারাটা তাও দণ্ডবিধি না, কিসের? ফৌজদারি কার্যবিধি। তো
তো কোর্টে গেলে শুনবেন যে 7 ধারা কোর্টে যাইতে হবে। তো এই সেই 7 ধারা। তো 7 ধারা বলেন, 108 বলেন, 109 বলেন, 10 বলেন, যে মামলাগুলো করেন জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে করতে হবে। এখন করার পরে ওই জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট কোন প্রসিডিউর গুলো ফলো করবে, কোন কোন ধারার বিধান, ওয়েদার মানে শান্তি রক্ষার মুসলেকা না সদাচরণের মুসলেকা, যে মামলাই আপনি করেন না কেন উনি অনুসরণ করবে 112 থেকে 119 ধারার বিধান। কত বলেন? 112 থেকে 119 ধারার বিধান। মানে আপনি যে মামলাই করেন না কেন ওনার আদালতে, উনি 112 থেকে 119-এর যে বিধিবিধান আছে এই বিধিবিধানগুলো উনি অনুসরণ করবে। তো প্রথমেই আমরা চলে আসি কারণ দর্শানো নোটিশ। কারণ দর্শানো নোটিশ, এই কারণ দর্শানোর ইংরেজি জানেন? শোকজ। শোকজ নোটিশ। কারণ দর্শানো নোটিশ হলো, আমি একটু ব্যাখ্যা দিই তারপরে পড়ি। ধরেন আমাদের ফেরদৌস সর্দার দিন মোহাম্মদ সাহেব ওনার হুমকি ধামকি দিছে, ফেরদৌস সর্দার 107 ধারার মামলা করছে এই নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালতে। তাহলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আদালত এই উনার ফেরদৌস সর্দারের মামলা করার পরে দিন মোহাম্মদ সাহেবকে প্রথম যে নোটিশটা, প্রথম যে পদক্ষেপটা নিবে সেটা হলো দিন মোহাম্মদ সাহেবকে কারণ দর্শানো নোটিশ দিবে। কত ধারায়? 112 ধারায়। 100 মামলা তো করলেন 107 ধারায়, কিন্তু ওই 7 ধারার মামলার প্রথম পদক্ষেপ হলো ওনার কারণ দর্শানো নোটিশ। কারণ দর্শানো নোটিশ হলো যে কেন আপনার বিরুদ্ধে মুচলেকার নির্দেশ দেওয়া হবে না, কেন আপনি একজন গণ্যমান্য ব্যক্তির জিম্মায় জামিনদার জিম্মায় আপনি মুচলেকা দিবেন না, কেন আপনি এই কাজগুলো করেছেন, এগুলো আপনি যৌক্তিক কারণ দর্শান, নাইলে আপনার বিরুদ্ধে কিন্তু মুচলেকার নির্দেশ দেওয়া হবে। বুঝতে পারছেন? এই যে পড়ি দেখেন, ফৌজদারি কার্যবিধি 1898 107 থেকে 110 ধারায় উল্লেখিত কোনো ব্যক্তিকে মুচলেকা সম্পাদনের আদেশ প্রদানের পূর্বে, আন্ডারলাইন করবেন, তাকে 112 ধারায় কারণ দর্শানোর নোটিশ দিতে হবে। কত ধারায় বলেন? 112 ধারায়। কারণ দর্শানোর নোটিশে অভিযোগের আন্ডারলাইন করবেন সারমর্ম। অভিযোগের সারমর্ম মানে ফেরদৌস সাহেব কি কি অভিযোগ জানাইছে সেটা থাকবে অভিযোগের সারমর্ম। তারপরে দেখেন মুচলেকার কার্যকাল, মুচলেকার কি কার্যকাল, জামিনদারের সংখ্যা ইত্যাদি উল্লেখ থাকবে। এখন আবার অনেকে বলেন যে স্যার জামিনদার কি? জামিনদার হলো আহ, আপনি তো ধরেন মুচলেকা তো দিবেনই, বাট আপনাকে স্যার একজন পরিচিত ব্যক্তি গণ্যমান্য ব্যক্তির জিম্মায় মুচলেকাটা দিতে হবে। আচ্ছা কিছু স্যার বলবেন? এটা মানে কি থেকে পড়াচ্ছেন স্যার? এটা পিডিএফ, পিডিএফ আপনাদের বইতে ওই যে গ্রুপে দিয়ে দিছি, গ্রুপে দিয়ে দিছি, ওখান থেকে ডাউনলোড করে নিয়ে প্রিন্ট করে নেবেন। আচ্ছা জি স্যার। জি। আচ্ছা, জামিনদারের জিম্মায় ধরেন এই দিন মোহাম্মদ সাহেবকে তো মুচলেকা দিবেই, বললো যে 3 মাসের মুচলেকা আপনি দিবেন। একজন গণ্যমান্য ব্যক্তির জিম্মাদার থাকা লাগবে আপনার। গণ্যমান্য ব্যক্তি কে? সাধারণত উকিল সাহেবরা ওই আসামির জিম্মাদার হয় বা ওই ব্যক্তির জিম্মাদার হয়, অথবা উনি উনি এলাকার চেয়ারম্যানের নিয়ে আসলো যে উনি হলো আমার জিম্মাদার, একেই বলে হচ্ছে জামিনদার। তাহলে এই কারণ দর্শানো নোটিশ দিবে কত ধারায়? 112 ধারায়। দেখেন, আন্ডারলাইন করবেন, 113 ধারা অনুসারে যে ব্যক্তির সম্বন্ধে উক্তরূপ আদেশ দেওয়া হয় ওই ব্যক্তি আদালতে উপস্থিত থাকলে আদেশটি তাকে পড়ে শোনাতে হবে। মানে যদি দিন মোহাম্মদ সাহেব ওই মুহূর্তে আদালতে থাকে তাহলে ওনারে ওই শোকজ নোটিশের বিষয়বস্তু ওনারে সরাসরি পড়ে শোনাবে। এটা বলছে কত ধারায়? 113 ধারায়। তাহলে আপনি মনে রাখবেন, যার বিরুদ্ধে 107 থেকে 110-এর মামলা করা হলো তাকে শোকজ নোটিশ দিবে কত ধারায়? 112। আর তিনি যদি উপস্থিত থাকে তাকে পড়ে শোনাবেন কত? 113। তারপরের পয়েন্ট আমরা দেখি, সমন অথবা ওয়ারেন্ট জারি। সমন অথবা ওয়ারেন্ট জারি। ফৌজদারি কার্যবিধি 1898-এর 114 ধারা অনুসারে যদি উক্ত ব্যক্তি আদালতে উপস্থিত না থাকে তবে উক্ত ম্যাজিস্ট্রেট ওই ব্যক্তিকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে সমন জারি করবে। মানে দিন মোহাম্মদ সাহেব ওই মুহূর্তে আদালতে যদি থাকতো তাহলে তো ওনারে 113-তে পড়ে শোনাতো, কিন্তু উনি উপস্থিত নাই, তাহলে ওনারে দিবে কি? সমন। অথবা উক্ত ব্যক্তি যদি, আন্ডারলাইন করবেন, আইনগত হেফাজত বা জিম্মায় থাকে, তাহলে যে অফিসারের হেফাজতে বা জিম্মায় আছে ওই ব্যক্তি জিম্মায় আছে ওই ব্যক্তি আছে ওই অফিসারকে উক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দিয়ে একটি ওয়ারেন্ট জারি করতে পারবে। বুঝতে পারছেন? আচ্ছা, বুঝলেন না? এটাই স্বাভাবিক। বিষয়টা হলো যদি দিন মোহাম্মদ সাহেব না থাকে তাহলে দিন মোহাম্মদ সাহেব রে আহ সমন দিল 114-তে, কিন্তু দিন মোহাম্মদ সাহেব যদি কোনো
অন্য একটা মামলায় যদি জেল হেফাজতে থাকে, দেন পুলিশের কাছে অলরেডি উনি গ্রেফতারকৃত আছে, তাইলে ওই পুলিশ অফিসারের প্রতি ওয়ারেন্ট দিবে যে দিন মোহাম্মদ সাহেবরে তুমি হাজির করো অমুক তারিখে। এই যে আইনগত হেফাজতে বা জিম্মায় থাকে, পাইছেন? আইনগত হেফাজতে অথবা কি জিম্মায় থাকে, তাহলে যে হেফাজতে বা জিম্মায় ওই ব্যক্তি আছে ওই অফিসারকে উক্ত ব্যক্তিকে আদালতে উপস্থিত করানোর নির্দেশ দিয়ে একটি ওয়ারেন্ট জারি করতে পারে। তাহলে আমরা 114-তে পেলাম ওয়ারেন্ট অথবা সমন। যদি মানে যদি সে আইনগত হেফাজতে না থাকে তাইলে দিবে কি সমন, আর যদি আইনগত হেফাজতে থাকে তাইলে দিবে কি ওয়ারেন্ট। এটা আছে কত ধারায়? 114। বুঝছেন? তাহলে কারণ দর্শানোর নোটিশ কত? 112। উপস্থিত থাকলে পড়ে শোনাবে 113। উপস্থিত না থাকলে সমন দিবে 114। আর যদি ওয়ারেন্ট সমন দিবে না, যদি ওর কারো আইনগত হেফাজত থাকে তাহলে ওয়ারেন্ট দেবে কত? 114। ওই সমন বা ওয়ারেন্ট দুটোই আছে কত? 114। আচ্ছা এখন দেখেন, এখন প্রশ্ন হলো যে কারণ দর্শানো নোটিশ যদি দেওয়াই লাগে তাহলে আবার সমন বা ওয়ারেন্টের কাম কি? যে কোনো একটা দিলেই তো হয়। তো এই কারণ সমন বা পরোয়ানার সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানোর নোটিশ সংযুক্ত, মানে হলো ওই যে 112-র যে কারণ দর্শানোর নোটিশ, এইটা আবার সমন বা ওয়ারেন্ট দুইটা একসাথে জারি করতে হবে। এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধির 115 ধারা অনুসারে 114 ধারায় প্রদত্ত সমন বা ওয়ারেন্টের সাথে 112 ধারায় প্রদত্ত কারণ দর্শানোর নোটিশ একত্রে সংযুক্ত করে অভিযুক্ত ব্যক্তির উপর জারি করতে। এর অর্থ হলো যে কারণ দর্শানোর নোটিশ আর সমন অথবা ওয়ারেন্ট এই দুইটা একসাথে সংযুক্ত করে কার উপর জারি করতে হবে? অভিযুক্ত ব্যক্তির উপর। এই কথাটাই বলেছে কত ধারায়? 115। 115। তাহলে আপনি ধারা ওয়াইজ মনে রাখবেন, এই সেম প্রশ্ন লিখিততে লেখা লাগে যদি আপনি এইটুকু মনে রাখেন। কারণ দর্শানোর নোটিশ 112, উপস্থিত থাকলে পড়ে শোনাবে 113, সমন বা ওয়ারেন্ট 114, সমন ওয়ারেন্ট কারণ দর্শানোর নোটিশ একসাথে জারি করবে 115। বুঝছেন? এখন আমরা চলে আসি ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি বা ব্যক্তিগত হাজিরা মওকুফ করার ক্ষমতা। ব্যক্তিগত হাজিরা মানে হলো দিন মোহাম্মদ সাহেব তো আমাদের আসামি, এখন ওনার বিরুদ্ধে যদি মামলা হয় তারিখে তারিখে দিন মোহাম্মদ সাহেবরে কি লাগবে? হাজিরা হাজর লাগবে। তাহলে যদি এরকম হয় যে দিন মোহাম্মদ সাহেব ব্যস্ত লোক, অসুস্থ লোক, বা যে কোনো কাজে ওনার রেগুলার ওনার পক্ষে হাজির হওয়া সম্ভব না, তাহলে উনি 116 ধারায় শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে 116 ধারায় উনি ওনার ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি চাইতে পারে। বলতে পারে যে ওনার আমার মক্কেলকে, আইনজীবী বলবে যে আমার মক্কেলকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হোক এবং আমি তার পক্ষে তারিখে তারিখে হাজিরা দিব। এটা বলা হয়েছে 116 ধারায়। এই যে দেখেন, ফৌজদারি কার্যবিধির 116 ধারায় ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে, আন্ডারলাইন করবেন, ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিয়ে আইনজীবীর মাধ্যমে হাজিরার নির্দেশ দিতে পারে। এটার অর্থ হলো, এটা একটু গোল দেন, ফৌজদারি কার্যবিধি 116 ধারায় যৌক্তিক মনে করলে গোল দিবেন যেটা শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে। কিসের মুসলেকার ক্ষেত্রে? শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে। বুঝছেন? যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধরনের মুসলেকার ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিতে পারে, কোন ধরনের মুসলেকা? বুঝছেন? একটু এখানে একটা কথা লেখা দরকার, যদি আমরা সামনে গেলে জানবো, একটু ব্র্যাকেটে বা স্টার দিয়ে লিখে রাখেন। এই অনলাইনে যারা আছেন শুনতে পাচ্ছেন? জি স্যার, শুনতেছি। দেখেন যে নালিশি মামলার ক্ষেত্রে, নালিশি মামলার ক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয় ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেওয়া হয় 205 ধারায়।
205 ধারা। এ বিথিকা, চা খাওয়ান যদি থাকে। আর এই যে ঘর চকচক করতেছে দেখছেন? আচ্ছা, তো তাহলে যে জিনিসটা আপনাদের মনে রাখা দরকার ভাই, নালিশি মামলা কাকে বলে? নালিশি মামলা আমরা সামনে পড়বো। বিচারিক ম্যাজিস্ট্রেটের কাছে যে মামলা করে সেটাকে বলে নালিশি মামলা বা কমপ্লেইন রেজিস্টার্ড কেস বা সিআর মামলা। সিআর মামলার ক্ষেত্রে আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় 205 ধারা। আর শান্তি রক্ষার ক্ষেত্রে আসামিকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয় 116 ধারা। যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে কোন ধরনের মুচলেকার ক্ষেত্রে অভিযুক্তকে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দেয়, শান্তি রক্ষা সদাচরণ উভয়, কোনটি নয়। কোনটা? উভয়। উভয়কে বললেন তালে তালে, উভয় না, কি হবে? শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে নাকি? ধন্যবাদ। আচ্ছা, এখন আমরা আসি অনুসন্ধান। অনুসন্ধান আপনারা এখানে মোটামুটি যারা আছেন, ফেরদৌস সর্দার আর দিন মোহাম্মদ সাহেব, বিমল সাহেব, এই তিনজন মানে সারা অধিকাংশই কোর্টে যান বোধ হয় নাকি? আমাদের মিলন সাহেব, আখিনুর, বিপাশ বাইন, আপনার তো কোর্টে যান না? ইসমাইল এখন, শাকিলও যান। তো কোর্টে গেলে সাধারণত 107 ধারার কোর্টে যে ধারাগুলো দেওয়া হয়, 107-এর সাথে 117-র সি নাকি? 107-এর সাথে 117-র সি দেয় না? এখন আমরা 107 তো জানি। 107 হলো শান্তি রক্ষা আর মুচলেকা, কত বছরের জন্য? 1 বছর। 117-র সি-তে কি আছে শুনেন। 117-র সি বলে কোনো ধারা ধারা নাই, কিন্তু কোর্ট কাছারিতে আমরা দেই সি। ওই জায়গায় যেটা আছে সেটা হলো 117-র 3। কত বলেন? 117-র 3, কিন্তু আমরা দিয়ে যাচ্ছি সি। ওই সি সে সি রেননি সি, গান শুনছেন না? দেখেন। আচ্ছা, যাই হোক, এখন সি হোক আর 3 হোক, মূল বিষয়বস্তুটা কি সেটা আমি একটু বলি। এই 117-র সি-তে হলো যে এই যে যে শান্তি রক্ষার মুচলেকার ক্ষেত্রে যে কারণ দর্শানোর নোটিশ দিল, সমন দিল, ওয়ারেন্ট দিল, সে উপস্থিত হইলে এখন শোনা মিলা হবে না? উভয় পক্ষের তো শুনবে। এই যে যে শুনে মিলে যে সিদ্ধান্তটা দিবে বা শোনার সাথে সাথে যে প্রাথমিকভাবে কোনো সাক্ষ্য গ্রহণ টগ্রহণ ছাড়াই যদি আপাত দৃষ্টিতে মনে হয় যে না, দিন মোহাম্মদ সাহেবকে দেখেই মনে হচ্ছে শান্তি ভঙ্গ করতে পারে, তাহলে একটা অন্তর্বর্তীকালীন আদেশ দেওয়া হয়। সেটা হলো 117-র সি-তে। কততে বলেন? অন্তর্বর্তীকালীন আদেশ মানে হলো চূড়ান্ত যেটা না। অন্তর্বর্তীকালীন আদেশ মানে হলো ইমার্জেন্সি সিচুয়েশনে যেটা দেওয়া হয়। বর্তমানে আমাদের কি সরকার আছে? অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচন হয়েছে তাই, এবং এই অন্তর্বর্তীকালীন সরকার আসলো কেন? ওই যে জরুরি পরিস্থিতিতে। তাহলে আপনি যে কোনো জিনিসের ক্ষেত্রে যে জিনিসটা আপনার দ্রুত দরকার সেটার বলা হয় কি? অন্তর্বর্তীকালীন। তাহলে 107-এর সাথে আমি 117-র সি চাইছি কেন? যে আমি তো মামলা করছি, আমার মামলার সাথে সাথে যত দ্রুত সম্ভব ওরে শান্তি রক্ষার মুচলেকার নির্দেশ দিতে কি হয়? মর্জি হয়। বুঝতে পারছেন? আর যদি উভয় পক্ষরে শুনে মিলে, দুই পক্ষরে বিস্তারিত শুনে শেষ পর্যন্ত যে যে যদি মুচলেকার আদেশ দেয়, সেই আদেশটা দিবে 118-তে। কততে বলেন? 118-তে। বুঝাইতে পারি নাই বোধহয়। বিষয়টা হলো যে ওই 117-র 3 যেটা, সেটা হলো এক ধরনের অন্তর্বর্তীকালীন আদেশ, মানে তারে প্রাথমিকভাবে না শুনে বা প্রাথমিকভাবে শুনলেন, সাক্ষ্য গ্রহণ টনের দরকার নাই, সাথে সাথেই তারা মুচলেকার যে নির্দেশ প্রাথমিকভাবে দিয়ে থাকে সেটা হলো 117-র সি। আর যদি 117-র সি-তে দেয় নাই বা দিছিল বা দেয় নাই, পরবর্তীতে উভয় পক্ষের শুনবে, দরকার হলে সাক্ষী থাকলে সাক্ষীদের শুনবে, সব কিছু শুনে মিলে যদি তারা মুচলেকার নির্দেশ দেয় তাহলে কত? 118। আর সবকিছু শুনে মেলে যদি মনে হয় যে দিন মোহাম্মদ সাহেব ভদ্রলোক, তার দ্বারা শান্তি ভঙ্গের কোনো আশঙ্কা নাই, তাহলে ওনার অব্যাহতি দেবে 119। কত বলেন? 119। তাহলে অ্যাকচুয়ালি এই মুচলেকার আদেশটা দেয় 118-তে। আর যদি তাকে মুচলেকার আদেশটা না দেয়, অব্যাহতি দিবে কততে? 119। 117টা একটু পড়ে ফেলি, দেখেন। সংবাদের সত্যতা নির্ধারণ করতে ম্যাজিস্ট্রেট 117 ধারায় আন্ডারলাইন করেন অনুসন্ধান করবে। এই 117 ধারার মামলার এটারে বিচার বলে না। 117 ধারায় যেটা করা হয় সেটারে বলে কি জানেন? ইনকোয়ারি বা অনুসন্ধান। নর্মালি তো আমরা বলি না যে মামলার বিচার শুরু হয়েছে। সিআর মামলায় যে ট্রায়াল, যারা কোর্টে যান তারা জানবেন যে ট্রায়াল ফাইল শুরু হয়েছে, অমুক স্যারের ট্রায়াল ফাইল শুরু হয়েছে। ট্রায়াল ফাইল মানে হলো সাক্ষ্য গ্রহণ করা হয়, বিচার শুরু হয়। কিন্তু এই 107 থেকে 1110 মানে 110 মানে 110 এই মামলাগুলোতে যে সাক্ষ্য গ্রহণ যদি করে, এটা বিচার বলা হয় না।
এটারে কি বলা হয়? অনুসন্ধান। এবং যেরূপ প্রয়োজন বলে প্রতীয়মান হয় সেরূপ আরো সাক্ষ্য নিয়ে যৌক্তিক যে কোনো আদেশ দিতে পারে। বুঝতে পারছেন? তাহলে যদি বলে 107 থেকে 110-এর এই যে যে মামলা, এই মামলায় অনুসন্ধান করে কত ধারায়? 107, 117, সরি 117। এখন আমরা আছি মুসলেকা সম্পাদনের আদেশ প্রদান। দেখেন 118 ধারা অনুসারে 117 ধারায় উল্লেখিত অনুসন্ধানের পর যদি প্রমাণিত হয় যে শান্তি রক্ষার জন্য, আন্ডারলাইন করবেন, জামিনদার সহ বা বিনা জামিনদারে একটি মুসলেকা সম্পাদন করা প্রয়োজন। জামিনদার সহ অথবা কি বিনা জামিনদারে মুসলেকা সম্পাদন করা প্রয়োজন, তাহলে উক্ত ম্যাজিস্ট্রেট সে মর্মে আদেশ দিবে। উল্লেখ্য যে 118 ধারায় মুসলেকা সম্পাদনের আদেশ দিলে, আন্ডারলাইন করবেন, সংক্ষুব্ধ পক্ষ ফৌজদারি কার্যবিধির 1898 এর, আন্ডারলাইন করবেন 406 ধারায় দায়রা জজ আদালতে আপিল করতে পারে। এখন যদি দিন মোহাম্মদ সাহেবকে নির্দেশ দিয়েই দেয় যে দিন মোহাম্মদ আপনি 1 বছরের মুসলেকা সম্পাদন করবেন, তাহলে দিন মোহাম্মদ সাহেবের প্রতিকার কি? আপিল করা। ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 406 ধারা। বুঝছেন? তাহলে আমরা দুইটা আপিল সোফার এখন পর্যন্ত আমরা দুইটা আপিল পাইছি। একটা হলো 89 ধারায় সম্পত্তি পুনরুদ্ধারের আবেদন নামঞ্জুর হইলে 405 ধারায় আপিল, আর 118 ধারায় মুসলেকার নির্দেশ দিলে 406 ধারায় আপিল। বুঝছেন? এই আখিনুর, বুঝছেন? যদি কেউ জামানত প্রদানে ব্যর্থ হয় তাহলে আন্ডারলাইন করবেন উক্ত ব্যক্তি 123-এর 3 ধারা অনুসারে অনধিক 3 বছর কারাদণ্ডে দণ্ডিত হতে পারেন। জামানত প্রদানে ব্যর্থ মানে হলো যে দিন মোহাম্মদ সাহেবরে বলছে যে আপনি 1 বছরের বন্ড এক্সিকিউট করেন, উনি টোটালি জামানত দেয়ই নাই, মানে বন্ড সম্পাদন করেই নাই, তাহলে ওনার কারাদণ্ড হইতে পারে কতদিন? 3 বছর। মুসলেকার দুইটা জিনিস এখানে একটু ক্লিয়ারলি বুঝেন। এক হলো মুসলেকার আমি 1 বছরের মুসলেকা দেওয়ার পরে 6 মাস পরে যে আমি শান্তি ভঙ্গ করছি, এটা হলো এক জিনিস। আর এটা হলো আপনি টোটালি মুসলেকা সম্পাদনই করেন নাই, এটা হলো আর এক জিনিস। মানে কোর্ট থেকে বলে না যে আপনি বন্ড দেন, কিন্তু বন্ড আপনি টোটালি দেনই নাই, তাহলে সেই ক্ষেত্রে কারাদণ্ড হবে কত? 3 বছর। 123-এর কত? 3। উক্ত কারাদণ্ডের বিরুদ্ধে, আন্ডারলাইন করবেন, সংক্ষুব্ধ পক্ষ উচ্চ আদালতে রিভিশন করতে পারেন বা জেলা ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে উক্ত কারাদণ্ড 125 ধারায় বাতিল করতে পারে। তাহলে এই যে যে মুসলেকা না দেওয়ার ফলে যে কারাদণ্ডটা হলো, কারাদণ্ডটা কতদিন? 3 বছর। এই কারাদণ্ডের বিরুদ্ধে কি আছে? রিভিশন। আর অথবা এই কারাদণ্ড বাতিল করতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট। কত ধারায়? 125 ধারায়। রিভিশন করতে হবে তাহলে এই উচ্চ আদালত বলতে পারে এখানে তো সেই জেলা ম্যাজিস্ট্রেট না, সে রিভিশন আপাতত মনে রাখেন, রিভিশন আর রিভিশন সম্পর্কে সামনে পড়বো। আর আপনি যেহেতু প্রশ্ন করেই ফেলছেন, রিভিশন ফৌজদারি কার্যবিধিতে দুইটা আদালত করা যায়, একটা হলো দায়রা জজ আর একটা হলো হাইকোর্ট বিভাগ। এই দুইজন ছাড়া আর কারো কাছে রিভিশন করা যায় না। তাহলে পরীক্ষার প্রশ্নগুলো কিন্তু এই সব জায়গা থেকেই হয়। মানে 118 ধারায় মুস্তাকের আদেশ দিলে প্রতিকার কি? আপিল। কত ধারায়? 406 ধারায়। মুসলেকা যদি সম্পাদন না করে কতদিনের কারাদণ্ড? 3 বছর। প্রতিকার কি? রিভিশন। বা এটা বাতিল করতে পারে কে? জেলা ম্যাজিস্ট্রেট। এই যে দেখেন, জেলা ম্যাজিস্ট্রেট যৌক্তিক মনে করলে উক্ত কারাদণ্ড 125 ধারায় বাতিল করতে পারে। এখন প্রশ্ন এসে যায়, এই যে যে কারাদণ্ডটা হবে এটা কি সশ্রম নাকি বিনাশ্রম? সশ্রম নাকি বিনাশ্রম, সেই ব্যাখ্যাও দিয়ে দিছে। এই জায়গা আমরা থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখে দিই, দেখেন 106 থেকে 108 পর্যন্ত যদি এই কারাদণ্ডটা হয় তাহলে সে সাজা হবে কত? বিনাশ্রম। পাইছেন? আর 109 ও 110 এটা কি হতে পারে? এটা সশ্রম হতে পারে, এটা বিনাশ্রম হতে পারে। বুঝছেন? তাহলে 106 থেকে 108 হলো বিনাশ্রম, আর 9 আর 10 সশ্রম অথবা বিনাশ্রম। আমরা চলে এসে অব্যাহতি। ফৌজদারি কার্যবিধির, আন্ডারলাইন করবেন, 119 ধারা অনুসারে শান্তি রক্ষা বা সদাচরণের জন্য মুসলেকা সম্পাদন প্রয়োজনীয় না হলে আদালত উক্ত ব্যক্তিকে অব্যাহতি দিতে পারে। 119 ধারায় বলা হয়েছে 117 ধারার অধীন অনুসন্ধানের পর যদি এটা প্রমাণিত হয় যে যার সম্পর্কে অনুসন্ধান করা হলো তার শান্তি রক্ষা বা সদাচরণের জন্য একটি মুসলেকা সম্পাদন করার প্রয়োজন নেই, মুসলেকা সম্পাদন করার কি প্রয়োজন নেই,
তাহলে ম্যাজিস্ট্রেট নথিতে সেই মর্মে অভিমত লিপিবদ্ধ করবে এবং উক্ত ব্যক্তি যদি শুধুমাত্র অনুসন্ধানের উদ্দেশ্যে হেফাজতে থাকে তাহলে তাকে মুক্তি দিবে। তাহলে এই যদি সে মনে করে যে সে অপরাধ করেছে মানে করতে পারে আর কি, তাহলে তার মুস্তাকার নির্দেশ দেবে 118। আর যদি মনে করে যে না এর দ্বারা এরকম কোনো ঘটনা ঘটার সম্ভাবনা নাই, তাহলে অব্যাহতি দেবে কত? 119। এখানে একটু লিখে রাখেন যে অব্যাহতি সমান সমান রিভিশন। অব্যাহতি সমান সমান রিভিশন। বিথিকার দরজা ফাঁকা রয়েছে, একটু ঠেলে দেন। অব্যাহতি সমান সমান রিভিশন, অর্থাৎ যদি অব্যাহতি দেওয়া হয়, দিন মোহাম্মদ সাহেবের অব্যাহতি দেওয়া হয়েছে সংক্ষুব্ধ ফেরদৌস, কারণ মামলাটা তো ফেরদৌস করছিল, তাহলে ফেরদৌসের প্রতিকার কি? রিভিশন। বুঝছেন? তাহলে ফেরদৌসের প্রতিকার হলো রিভিশন। তাহলে আমরা কি কি পড়লাম দেখেন, আমি খুব সংক্ষেপে একবার বলে দিই যে আমরা শান্তি রক্ষার মুসলেকা পড়ছি 106 আর 107। 106 শান্তি রক্ষার মুসলেকা অনধিক কত? 3 বছর দিতে পারে বিচারিক ম্যাজিস্ট্রেট বা বিচারিক আদালত, আপিল আদালত বা হাইকোর্ট ডিভিশন। তো দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট 106 আদেশ দিতে পারে না। দণ্ডিত হওয়ার পরে হলো 106, কতদিন? 3 বছর। অপরদিকে দণ্ডিত হওয়ার পূর্বে শান্তি রক্ষার মুসলেকা 107-এ কত বছর? 1 বছর, জেলা ম্যাজিস্ট্রেট বা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এরপরে 108 থেকে 10 হলো সদাচরণের মুসলেকা। 108 হলো সদাচরণের মুসলেকা 1 বছর, রাষ্ট্রদ্রোহিতামূলক বিষয় প্রচার ব্যক্তির বিরুদ্ধে। 109 হলো সন্দেহভাজন বাবুগুড়ে 1 বছর। 110 হলো অভ্যাসগত অপরাধী, কত বছর? 3 বছর। এই 108, 109 এবং 110 এই তিনটা হলো সদাচরণের মুসলেকা। আর 107 থেকে 10 পর্যন্ত সকল আদেশ দিবে জেলা ম্যাজিস্ট্রেট অথবা নির্বাহী ম্যাজিস্ট্রেট। এখন এই শান্তি রক্ষা বা সদাচরণের মামলায় কোন পদ্ধতি অনুসরণ করবে সেটা বলছে 112 থেকে 119। কারণ দর্শানোর নোটিশ দিবে 112। ওই মুহূর্তে অভিযুক্ত উপস্থিত থাকলে তারে পড়ে শোনাবে 113। উপস্থিত না থাকলে সমন দিবে 114। আইনগত হেফাজতে থাকলে ওয়ারেন্ট দিবে 114। কারণ দর্শানোর নোটিশ আর সমন একসাথে যুক্ত করে দিবে 115। অভিযুক্ত ব্যক্তিকে শান্তি রক্ষার মুসলেকার ক্ষেত্রে ব্যক্তিগত হাজিরা থেকে অব্যাহতি দিবে 116। অনুসন্ধান করবে 117। অনুসন্ধান করার পরে তাকে যদি সম্ভাবনা দেখা দেয় যে সে শান্তিভঙ্গ করতে পারে, তাহলে তার বিরুদ্ধে শান্তিভঙ্গের মানে মানে মুসলেকার নির্দেশ দিবে কত? 118। আর 118 নির্দেশ দিলে 118-র বিরুদ্ধে প্রতিকার হলো আপিল। 400 কত ধারায়? 6 ধারায়। 118 নির্দেশ যদি কেউ অমান্য করে, মানে সে মুসলেকা দেয়ই নাই। অমান্য দুই প্রকার, একটা হলো মুসলেকা দেয়ই নাই, আর একটা হলো মুসলেকা দেওয়ার পরে ভাঙছে। যদি সে টোটালি মুসলেকা নাই দেয় তাহলে তার কারাদণ্ড হতে পারে কতদিন? 3 বছর। এই কারাদণ্ডের বিরুদ্ধে আপিল করা যাবে না, এই কারাদণ্ডের বিরুদ্ধে কি করা যাবে? রিভিশন করা যাবে। এই কারাদণ্ডটা বাতিল করতে পারবে কে? জেলা ম্যাজিস্ট্রেট। এবং এই কারাদণ্ডটা 106, 7, 8 হলে হবে কি? বিনাশ্রম। আর 109 দেশের সশ্রম অথবা বিনাশ্রম। এবং 119-এ যেটা বলেছে যে ম্যাজিস্ট্রেট যদি দেখে যে তার দ্বারা শান্তিভঙ্গের বা অসদাচরণ করার মতো কোনো আশঙ্কা নেই, তাহলে তাকে অব্যাহতি দেবে কততে? 119। 119। আর অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার কি? বুঝছেন? আচ্ছা, আপনি নিয়ে আসলেন না, ভালো হইতে। দেখেন এখন জেনে রাখা ভালো, আমরা কি ওরা ঠেলে দেন। কি কি খুঁজেন? মুসলেকা প্রদানের শাস্তিতে আসি। দেখেন পাইছেন? জামানত প্রদানের ব্যর্থতার কারণে কারাবাস, ইমপ্রিজনমেন্ট ইন ডিফল্ট অফ সিকিউরিটি হতে পারে অনধিক কত বছর? 3 বছর। বলতেন এটা আমরা জানি না? জানি। মুসলেকা দিতে অপারগতার জন্য যে ব্যক্তি কারারুদ্ধ হয়েছে জেলা ম্যাজিস্ট্রেট তাকে মুক্তি দিতে পারে। যদি জেলা ম্যাজিস্ট্রেট মনে করে দণ্ডিত ব্যক্তিকে মুক্তি দিলে সমাজের বা কোনো লোকের বিপদ ঘটবে না। আমরা জেনে রাখা ভালোতে যদি আসি যে 106, 107 ধারার অধীন শান্তি রক্ষার মুসলেকা দিতে না পারার ফলে যে কারাদণ্ড হবে সেটা বিনাশ্রম, আমরা জানি না? এটাতে বেশি জানি। 106, 7, 8 হলো বিনাশ্রম, আর 9, 10 সশ্রম অথবা বিনাশ্রম। 108 ধারার অধীন সদাচরণের মুসলেকা দিতে ব্যর্থ হওয়ার কারণে প্রদত্ত কারাদণ্ড হবে বিনাশ্রম। অন্যদিকে 109 এবং 110 ধারার অধীন সদাচরণের মুসলেকা দিতে ব্যর্থ হওয়ার কারণে প্রদত্ত কারাদণ্ড সশ্রম বা বিনাশ্রম হতে পারে। তারপরটা দেখেন, মুসলেকা না দেওয়ার জন্য কোনো ব্যক্তি দণ্ডপ্রাপ্ত হলে সে উক্ত দণ্ডাদেশের বিরুদ্ধে গোল দিবেন, আপিল করতে পারবে না, কিন্তু কি করতে পারবে? রিভিশন। মামলার প্রেক্ষাপট অনুসারে প্রত্যেকটি জরিমানার পরিমাণ নির্ধারণ করা হবে, তা অত্যাধিক হবে না। অ্যামাউন্ট অফ এভরি সিকিউরিটি শ্যাল বি ফিক্সড উইথ ডিউ রিগার্ড টু সার্কামস্টেন্সেস অফ কেস এন্ড শ্যাল নট বি এক্সেসিভ। ধারা 123 কেটে লেখেন 118। 123 কেটে দেন। এই কথাটা বলা আছে 118-তে।
কি গণেশ সাহেব, কেমন আছেন? জি, কি লাগবে? হ্যাঁ, আচ্ছা, আমরা বিগত বছর প্রশ্ন দেখি, দেখেন একবারই সর্বসাকুল্যে এসেছিল। অনেক তথ্য আমরা পড়ছি, যে জায়গা থেকেই দেখ না কেন ইনশাল্লাহ পারা যাবে। ফৌজদারি কার্যবিধি অনুসারে কোন ব্যক্তির সদাচরণের মুচলেকা দ্বারা আদেশ দিতে পারে কে? অপশন আছে জেলা ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট, ভারপ্রাপ্ত কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। কে পারে? জেলা ম্যাজিস্ট্রেট। আর এই জায়গায় অনেক প্রশ্ন আছে, এই সব প্রশ্ন আপনারা পড়ে ফেলবেন। যদি কোনো প্রশ্ন না বুঝেন অবশ্যই আমারে জানাবেন। বুঝতে পারছেন? সব শেষের যে প্রশ্নটা এটা একটু দেখেন, যে আচ্ছা, তার আগে 122 ধারাটা একটু লেখেন। ধারা 122, অনলাইনে যারা আছেন কথা শুনতে পাচ্ছেন? স্যার ধারা পারতেছি। ঠিক আছে, ধারা 122 লেখেন। পাওয়ার টু, POWER, পাওয়ার টু, TO2, রিজেক্ট, REJECT, রিজেক্ট সুরিটিস, SURE, চিনি লাগবে না, SURETIES, পাওয়ার টু রিজেক্ট সুরিটিস। লিখছেন? তা তো উনি খাই না, আর ওনারে দিয়ে চিনি আনালেন। দেখেন, পাওয়ার টু রিজেক্ট সিউরিটিস। আচ্ছা, বাংলাটা লেখেন, জামানত বা জামিনদার প্রত্যাখ্যান, জামানত বা জামিনদার প্রত্যাখ্যান। দিন টাকা, এই জায়গা দিয়ে যান, জামানত বা জামিনদার প্রত্যাখ্যান। লিখছেন? ব্র্যাকেটে লিখেন, ব্র্যাকেটে লিখেন যে 406 ক ধারায় আপিল। 406 ক ধারায় আপিল নিয়ে দাও। 406 ক ধারায় আপিল। লিখছেন? এটার অর্থ বুঝেন, পাওয়ার টু রিজেক্ট সিউরিটিস। এই কথাটার অর্থ কি? এই কথাটার অর্থ হলো, ওই যে দিন মোহাম্মদ সাহেব, তো দিন মোহাম্মদ সাহেবকে ধরেন বলছে যে আপনি 1 বছরের মুচলেকা দিবেন। এখন একজন গণ্যমান্য ব্যক্তির জামিনদারের জিম্মায়, এখন উনি 1 বছরের মুচলেকা দিছেনও, কিন্তু জামিনদার গণ্যমান্য ব্যক্তিরে ঠিক করে নিয়ে গেছে আমাদের দিনেশ রে। দিনেশ, দিনেশ পড়তে আসছিল, দেখেন নাই? দিনেশ, এখন দিনেশ যে ফটকা এটা আদালতও জানে। এখন আদালত বলতেছে যে দিন মোহাম্মদ সাহেব আপনার মুস্তাকার নির্দেশ দেওয়া হয়েছে, কিন্তু জামিনদার হিসেবে দিনেশ রে মানি না, দিনেশ রে মানি না, দিনেশের চেয়েও গণ্যমান্য ব্যক্তি লাগবে। এখন দিন মোহাম্মদ সাহেব যদি মনে করে যায় না আমার দৃষ্টিতে দিনেশই গণ্যমান্য ব্যক্তি, তাহলে দিন মোহাম্মদ সাহেবের প্রতিকার হচ্ছে 406 ক ধারায় উচ্চ আদালতে কি করা? আপিল করা। বুঝতে পারছেন? তাহলে পাওয়ার টু রিজেক্ট সিউরিটিজ, জামানত বা জামিনদার প্রত্যাখ্যান, এই বিধানটা আছে কত ধারায়? 122। 122 আর 122 ধারার আদেশের বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার হলো কি বলেন? 406 ক ধারায় কি? আপিল। আর একটা কথা লেখেন, মুসলেকা স্টার দিয়ে লেখেন, মুসলেকা ভঙ্গ করলে মুসলেকা ভঙ্গ করলে মুসলেকার অর্থ প্রদানে বাধ্য থাকবে। মুসলেকার অর্থ প্রদানে বাধ্য থাকবে, বাধ্য, বাধ্য থাকবে। এই কথার অর্থ হলো, এই ইসমাইল শুনেন, ধরেন এই যে দিন মোহাম্মদ সাহেবরে বললো যে আপনি 6 মাসের মুচলেকা দিবেন, 6 মাসের মুচলেকা যদি উনি না দেয় তাহলে ওনার কারাদণ্ড হবে কত? 3 বছর। কিন্তু উনি 6 মাসের মুচলেকা দিছে, দেওয়ার পরে 2 মাস যাওয়ার পরে ঠিকই উনি শান্তি ভঙ্গ করছে। এখন কি হবে? এখন হলো
ওই যে যে ওনার মুসলেকায় একটা অর্থের পরিমাণ থাকে যে এত টাকা দিতে হবে, তাহলে এই টাকাটা দিন মোহাম্মদ সাহেব দিতে বাধ্য থাকবে আদালতে। ওই যে ওই মুসলের 5,000 টাকার বন্ড, 10,000 টাকার বন্ড, বন্ডের যে টাকাটা, সেই টাকাটা দিতে বাধ্য থাকবে। বুঝতে পারছেন? তো এই হলো মোটামুটি কথা। সর্বশেষ একটা 22 নম্বর প্রশ্নটা, এটা পড়ে আজকে আমরা আমাদের পড়া শেষ করব। এটা দেখেন যে শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকার জন্য, মানে সবশেষের প্রশ্নটা আপনাদের বইতে, শান্তি রক্ষা বা সদাচরণের মুসলেকার জন্য জামিনদারকে অব্যাহতি দিতে পারে। জামিনদারের অব্যাহতি, ডিসচার্জ অফ সিউরিটি আন্ডারলাইন করেন। জামিনদারের অব্যাহতি কত দাঁড়ায়? 126 ধারায়, এবং প্লাস লেখেন 502 ধারা, প্লাস 502 ধারা। তাহলে জামিনদারের অব্যাহতি 126 প্লাস 502। বুঝতে পারছেন? তো তাহলে এই জামিনদারের অব্যাহতি জিনিসটা কি, এটা একটু বুঝে রাখেন। জামিনদারের অব্যাহতি মানে হলো ওই যে যে আপনি তো দিনের সে তো জামিনদার হিসেবে নিয়ে গেছে, এখন এতক্ষণ দিনের সে গালমন্দ করছি, দিনেশ যদি বলে যে না, আমি দিন মোহাম্মদের জামিনদার হিসেবে থাকবো না, দিন মোহাম্মদের জামিনদার থাকবো না, ইওর অনার আমারে অব্যাহতি দেওয়া হোক, বা দিন মোহাম্মদের তাহলে দিনেশ অব্যাহতি দিয়ে দিন মোহাম্মদ সাহেব বলবে যে তুমি নতুন জামিনদার ঠিক করো। তাহলে এই যে যে জামিনদারের যে অব্যাহতি, এটা আছে 126 ধারায়, আর কত ধারায়? 502 ধারায়। তো এই হলো আমাদের শান্তি রক্ষা এবং সদাচরণের মুসলেকার বিস্তারিত। এই ক্লাস আজকে আর দ্রুত আপলোড করে দিব, বাসায় গিয়ে দেখে ফেলবেন। এবং কালকে আপনাদের এই পরীক্ষা আর কি, ওই 75 থেকে, আবার বলে দিই, 75 ধারা থেকে এই 126 ক পর্যন্ত। হ্যাঁ, তো 75 থেকে, ওই সে ওয়ারেন্ট থেকে। তো ঠিক আছে, তাহলে আজকে আপনাদের এই পর্যন্তই। ভালো থাকেন, আল্লাহ হাফেজ। কোনো প্রশ্ন থাকলে গ্রুপে কইরেন। আজকে এই পর্যন্তই।